অন্যদিকে স্রোত এসব কিছুই শুনেছে, উপভোগ করছে, কিন্তু মুখ দেখে বোঝার উপায় নেই। এক পর্যায়ে গাড়ি এসে স্রোতসিনীর সামনে থামলে ওরা দুবোন বনলতা বেগম এবং মেহরাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। স্রোত মেহরাদের সাথে কথা বলেনি। বনলতা বেগমকে বাসে যেতে বলে তিনি জানেন আজকে যাবেন না, কয়েকদিন পরে তো আবার আসতেই হচ্ছে। মাধবী আর স্রোত বাড়ির ভেতরে চলে গেলে মেহরাত খেয়াল করে স্রোত ব্যাগ ফেলে গিয়েছে, তাই সে মাকে বলে ব্যাগ দিতে যায়। স্রোতটা যখন দ্বিতীয় তলায়, তখন পেছন থেকে মেহরাত ডেকে ওঠে, স্রোতস্বিনী। মাধবী মেহরাতকে দেখে ওদের স্পেস দিয়ে বাসায় চলে যায়। স্রোত পেছন ফিরে মেহরাতকে দেখে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে মেহরাত ব্যাগটা দেখিয়ে বলে, আপনার ব্যাগ। ধন্যবাদ। বলে ব্যাগটা নিয়ে চলে যেতে নিলে মেহরাত আবার বলে ওঠে, আপনি আমি ছাড়া আর কারো সামনে সাদা ড্রেস পরে যাবেন না। স্রোত বুঝে উঠতে না পেরে শোধায়, সরি। আপনাকে শুভ্র রঙে অনেক স্নিগ্ধ লাগে স্রোতস্বিনী। আমি চাই না আমার ব্যক্তিগত মানুষের এমন স্নিগ্ধ রূপ আমি ব্যতীত আর কেউ দেখুক। গাঢ় স্বরে এই কথাটা বলে মেহরাত হেসে চলে যায়। কথাটা শুনে স্রোত থমকে যায়, কি বলে গেল লোকটা। প্রকৃতিতে বসন্তকাল বিরাজমান হলেও মাথার উপর সূর্য গ্রীষ্মের মতো প্রভাব ফেলেছে। মেহরাত ভাবল স্রোতের সাথে আজকে যোগাযোগ করবে, যেই ভাবা সেই কাজ। কল দিল স্রোতকে। দুটো কল দেওয়ার পরও যখন কেউ ফোন তুলো না, তখন সে ভেবে নিল স্রোত হয়তো ব্যস্ত, পরে আবার কল দিবে। স্রোতের দিনের বেলা খুব ব্যস্ততাই কাটে, ফোন সাইলেন্ট করা থাকে সব সময়। সেই ফোন সে দেখলো সন্ধ্যাবেলায় যখন সে বাড়ি ফিরল, কিন্তু ব্যাক করেনি। তার মতে যার দরকার সে আবার কল দিবে। রাত 8:10। স্রোত পড়ছে, মোবাইলটা তার সর্বোচ্চ গতিতে বাজতে শুরু করলো। স্রোত দেখলো ওই নাম্বারটা থেকেই কল এসেছে। সে কল রিসিভ করতেই ও পাশ থেকে পরিচিত গলাস্বর ভেসে আসলো। মেহরাত সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমিও আলহামদুলিল্লাহ। দিনের বেলায় কল দিয়েছিলাম, ব্যাক করেননি কেন? আমার মতে যার দরকার সে আবার কল দেবে। কাঠখোট্টা জবাব স্রোতের। একজন ফিউচার ডক্টরের এমন স্বভাব কেন? ওইদিকে রোগী মরে যাবে, অথচ ডক্টর কিনা ফোন সাইলেন্ট করে রাখে, ফোন ব্যাক করে না। মজা করে বলল মেহরাত। স্রোত দাঁত কিরমিরিয়ে বলল, আমার ফোন দুটো, হসপিটালের কাজের জন্য আলাদা সিম, আলাদা ফোন, ওইটা সাইলেন্ট করা থাকে না। এটা আমার পার্সোনাল নাম্বার, অন্য ফোন। আমি আমার দায়িত্ব ভালো করেই পালন করতে পারি। এই মেয়ে যে কী পরিমাণ তেজস্বী তা তো প্রথম দিনই দেখেছে মেহরাত। হেসে বলল, বাহ, ইন্টেলিজেন্ট গার্ল। অ্যাজ অলওয়েজ। দুজনের কেউই যেন নিজেদের নিজস্ব খোলস থেকে বের হতে পারছে না। অস্বস্তি কাজ করছে। দুজনই চুপ, একে অপরের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। নীরবতা ভাঙল মেহরাত নিজেই। কি করছিলেন এতক্ষণ? ঘোড়ার জন্য ঘাস কাটছিলাম। খাবেন আপনি? পাঠাবো? মেহরাত মুচকি হেসে বলল, আপনি ভালোবেসে যত্ন করে পাঠালে আমি খেতে রাজি আছি। পাগল লোক। আপনার জন্যই তো পাগল হয়ে গেছি স্রোতস্বিনী। নিজেকে নিজেই চিনতে পারছি না। আমার ডেইলি রুটিন এলোমেলো হয়ে গেছে, আমার গোছালো জীবন অগোছালো হয়ে গেছে। আপনি এসে সব এলোমেলো করে দিয়েছেন স্রোতস্বিনী। আপনি এসে এই অগোছালো জীবন গুছিয়ে দিন না স্রোতস্বিনী। এক নিঃশ্বাসে মনের সব কথাই বলে দিল মেহরাত। স্রোত যেন এই কথা আশা করেনি। সে চুপ হয়ে রইল। মেহরাত আবার বলতে শুরু করলো, আমি কখনো লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করতাম না, কিন্তু আপনাকে দেখার পর অনুভব করলাম আমি ভেসে গেছি। কোনো এক স্রোত আমাকে ভাসিয়ে দিয়েছে। কোনো কোল কিনারা পাচ্ছি না, যে কোনো সময় ডুবে যেতে পারি, সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যেতে পারি। আমাকে এসে ধরুন স্রোতস্বিনী, আমাকে তীরে নিয়ে যান। কি করুণ কণ্ঠ, আকুল আবদার। স্রোত খট করে ফোনটা কেটে দিল। বুকটা ধুকপুক করছে, হৃৎপিণ্ড তার সর্বোচ্চ গতিতে লাফাচ্ছে। সে এখনও ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। তখনই মেহরাতের নাম্বার থেকে মেসেজ আসলো, আপনার 24 ঘন্টার কয়েক মিনিট আমার জন্য বরাদ্দ রাখবেন স্রোতস্বিনী। ওই কয়েক মিনিট আমি আপনাকে জ্বালাতে চাই। মেসেজটার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে পড়ল, আপনি একাই ভেসে যাননি মেজর সাহেব, আমাকেও ভাসিয়ে দিয়েছেন, কিন্তু আমি তো এত সহজে ধরা দিব না। পরের দিন বনলতা বেগমের কল দেওয়ার কথা থাকলেও
তিনি দেননি। তিনি জানেন স্রোত রাজি হবে। তিনি আরেকটা কাজ করে বসলেন। স্রোতকে না জেনে স্রোতের বাবার সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করে ফেলেন। দুপুরবেলায় তিনি নলক সাহেব, মাধবী বেগম আর মেহরাজ স্রোতের বাড়িতে হাজির। স্রোত তখন বাসায় নেই। বনলতা বেগমের পরিকল্পনাতেই সব হয়েছে। মাধবী আজকে বাসায়, সে জানতো ওনারা আজকে আসবেন। গতরাতেই বনলতা বেগম সিরাজ সাহেবের সাথে কথা বলেছিলেন। উনি বলেছিলেন বাহিরের রেস্টুরেন্টে দেখা করার জন্য, কিন্তু সিরাজ সাহেবই নিষেধ করলেন। যতই হোক কুটুমবাড়ি বলে কথা, স্রোতের মানেই তো কি হয়েছে, উনি ওনার সাধ্যমতো সব করবেন। সিরাজ সাহেব রাতেই স্রোতের মামা মামিকে ফোন করে আসতে বলেছেন। ওনাদের বাড়ি কাছে হতে সকালেই চলে এসেছেন। স্রোতের মায়েরা এক ভাই এক বোন ছিলেন। নানা নানি বেঁচে নেই। মামা মামির কোনো সন্তান না থাকে স্রোত মাধবীকে নিজের সন্তানের মতোই দেখেন। তাই স্রোতের মামি তাড়াতাড়ি এসে বাসায় কাজের লোক আর মাধবীর সাহায্যে নিয়ে সব তৈরি করে ফেলেন। স্রোতের মামা একটু নারাজ ছিলেন স্রোত রাজি না বলে, কিন্তু মেহরাতকে সামনাসামনি দেখার পর, কথা বলার পর তিনিও রাজি হয়ে গেছেন। স্রোতের বাবাও আগে মেহরাতকে দেখেনি। মেহরাতকে ওনার খুবই পছন্দ হয়েছে। মেহরাত তাকে আলাদা করে নিয়ে বলেছেন, আঙ্কেল, আমাকে মেয়ের হাজবেন্ড হিসেবে না ভেবে বড় ছেলে হিসেবে ভরসা করবেন। আমি শুধু স্রোতের না, আপনাদের সবার ভরসা হতে চাই। যেহেতু মেহরাতের ছুটি 25 দিনের ছিল আর মধ্যেই অনেকগুলো দিন চলে গিয়েছে, তাই মেহরাত যা 2 দিন আগে বিয়েটা হবে। স্রোতের বাবা অনুষ্ঠানের কথা তুলতে নিলে মেহরাত বনলতা বেগম দুজনই নিষেধ করেছেন। তারা বলেছে, স্রোতের সামনে এত বড় পরীক্ষা অনুষ্ঠান করলে স্রোতের লেখাপড়ার হ্যাম্পার হবে, তাই ঘরোয়াভাবে বিয়ে হবে। স্রোতের বাবা মামা দুজনই অবাক। এখানেই স্রোতের ভালো খারাপের কথা ভাবছেন ওনারা। স্রোতের সাথে ভালো কিছু হতে চলেছে ভেবে প্রশ্ন হলো দুজন। স্রোত বাসে এসে মামা মামিকে দেখে অবাক হয়নি একটু, কারণ ওনারা কয়েকদিন পরপরই আসেন, তাই আর মাথা ঘামায়নি। কিন্তু সে জানতেও পারলো না তার বিয়ে ঠিক হয়ে গেছে। দিনগুলো স্রোতের স্বাভাবিক কাটলেও রাতগুলো কাটে না। রাত একটা ছুঁই ছুঁই স্রোত পড়ছে। বলো মাথায় কেন যে মেহরাতের ভাবনা আসছে। হঠাৎ মেসেজের টুংটাং শব্দে ফোনটা হাতে নিয়ে দেখতে পাই মেজর সাহেব দিয়ে সেভ করা নাম্বারটা থেকে একটা ভয়েস মেসেজ এসেছে। ভয়েসটা অন করতেই খোলা গলায় গাওয়া একটা গান। थोड़े थोड़े कट्ठी से उसकी आंखें थोड़ी शुरा में भरी, उसके होठों पे मुस्कुराए हाय दुनिया मेरी। ভয়েসটা শেষ হতেই স্রোতের মুখে হাসি ফুটে ওঠে। অন্যদিকে মেহরাত অপেক্ষা করছিল কখন মেসেজটার নিচে দুটো টিকচিহ্ন নীল হবে, অর্থাৎ স্রোত মেসেজটা দেখবে। সাথে সাথেই সিন হওয়াতে মেহরাত খুশি হয়েছে, কিন্তু কোনো রিপ্লাই না পায় খুশি বেশিক্ষণ টিকলো না। আবার ভাবলো এই কঠিন মানবী থেকে রিপ্লাই পাওয়ার আশা করা আর হাত দিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করা একই। যা করার তা কি করতে হবে সে জানে, তাই সে কল করলো স্রোতকে। স্রোত যেন জানতোই মেজর সাহেব কল করবেন, তাই হলো কল এলো, কিন্তু সে ঠিক করেছে ধরবে না। মেহরা তো নাছোড়বান্দা, কল দিচ্ছে তো দিচ্ছেই। স্রোত ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখছে। স্রোতের এবার কেন জানি ইচ্ছে করছে কল রিসিভ করার, আবারও একটু একটু ভয় লাগছে। ভয় কিনা সে জানে না, তবে কেমন যেন একটা অদ্ভুত অচেনা অনুভূতি, বুক ধুকপুক করা অনুভূতি, তাই সে এটাকে ভয় নামে আখ্যায়িত করলো। স্রোত কল রিসিভ করলে মেহরাত বলে উঠল, এটা কিন্তু আপনার বাজে অভ্যাস স্রোতসিনী, কতগুলো কল দিয়েছি। স্রোতকে চুপ থাকতে দেখে গাঢ় স্বরে বলল। স্রোতের কেমন জানি লাগলো কথাটা শুনে, নিঃশ্বাস যেন ভারী হয়ে আসলো। আগে তো এমন হয়নি কখনো, এখন কেন হচ্ছে? সে এবারও চুপ করেই রইল। মেহরাত ওই পাশের নিঃশ্বাসের শব্দ ঠিকই শুনতে পাচ্ছে। অস্থির হয়ে বলে উঠল, কথা বলছেন না কেন? এবার স্রোতকে চুপ থাকতে দেখে বুক ভরা নিঃশ্বাস ফেলে স্রোতকে বলল, কথা বলবেন না স্রোতসিনী? রেখে দিব? তৎক্ষণাৎ ফোনের ওপাশ থেকে জবাব এলো। কি বলবো? মেহরাত হাসলো, জিজ্ঞাসা করলো, কিছুই বলার নেই? বুঝতে পারছি না আসলে। আচ্ছা বলুন, আমার গান কেমন লাগলো? ভালো। কাট কাট গলায় বলল স্রোত। শুধুই ভালো? মজা করে করুণ কণ্ঠে বলল মেহরাত। হ্যাঁ। কাঠখোট্টা জবাব স্রোতের। এই গানটা যদি আমি ফেসবুকে আপ দিতাম, আপনি জানেন শত শত মেয়ে আমাকে প্রপোজ করত, কেউ কেউ তো বাসাতেও চলে আসতো। আপনি আমার মর্ম বুঝলেন না স্রোতসিনী।
দুষ্টুমি করে বলল মেহরাত। তো ফেসবুকেই আপ দিতেন, আমাকে কেন দিলেন? আজব। আমি আমার ব্যক্তিগত মানুষকে নিজে গান গেয়ে শুনিয়েছি, তাতে আপনার কি? প্রেমে ফেলতে চাচ্ছেন? প্রেমে পড়েছেন? না, এত সহজে প্রেমে পড়ার লোক নই আমি। আপনাকে এখন প্রেমে পড়তে হবে না, বিয়ের পরে পড়লেও হবে। আপনি শুধু বিয়েটা করে নিন। করব না বিয়ে। রাগান্বিত কণ্ঠে বলল স্রোত। মেহরাত এবার শব্দ করে হেসে ফেল, বলল, বিয়ে তো আপনাকে করতেই হবে আর আমাকেই করতে হবে। রাখছি, পড়তে বসেন। আমার বউ ফেলটু হোক আমি চাই না। মুচকি এসে বলে ফোন রেখে দিল মেহরাত। অন্যদিকে স্রোতের রাগ লাগছে, অনেক রাগ লাগছে। এই বদলোকটা তাকে ফেলটু বলল, সে ফেলটু? রেগে ফোন বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারল। ওই লোকটাকে সে দেখে নিবে। পরদিন বনলতা বেগম কল করলেন স্রোতকে। সালাম বিনিময় কুশলাদি বিনিময় করার পর সরাসরি জিজ্ঞাসা করলেন, কি ডিসিশন নিল স্রোত? আন্টি আমি কিছু একটা বলতে নিয়ে চুপ করে গেল স্রোত। কেমন জানি লাগছে বলতে। চুপ করে গেল কেন, বলো। আমি বিয়েতে রাজি। আমতামতো করে বলেই ফেলল স্রোত। তার মনে হচ্ছে একদলা লজ্জারা তাকে ঘিরে ধরেছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম মা তুমি রাজি হবে। আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। অনেক খুশি হয়ে বললেন বনলতা বেগম। আন্টি আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার ছেলেকে এখনই জানাবেন না আমি যে রাজি। বনলতা বেগম জোরে হেসে ফেলেন, বলেন, আচ্ছা আচ্ছা বুঝেছি, বলবো না আমার ছেলেকে। আরও কিছু কথা বলে ফোন রেখে দেন বনলতা বেগম। তখনই হঠাৎ করে পেছন থেকে স্রোতকে কংগ্রাচুলেশন আপু। বলে জাপটে ধরে। স্রোত টাল সামলাতে না পেরেই বিছানায় পড়ে যায়। স্রোত রাগ দেখাবে কি? এর আগেই দুই বোন হাসতে হাসতেই শেষ। কতদিন পর স্রোতের নিজেকে নিশ্চিন্ত লাগছে, কিন্তু কোথাও একটা ভয় আসছে, সময় লাগবে। অন্যদিকে রাতের বেলায় মেহরাত মায়ের কাছ থেকে জানতে চাই স্রোত কি বলেছে। বনলতা বেগম দুঃখী দুঃখী মুখ করে বলেন স্রোত না করে দিয়েছে। মেহরাত যেন ভাবতে পারেনি স্রোত না করে দিবে। সে রুমে যায়, মায়ের সামনে রাগ দেখায় না। সে জানে তার মা রাগ সহ্য করতে পারে না। দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ে। তার মাথায় আগুন জ্বলছে, রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। দু হাতে নিজের চুল টানছে। রিজেকশন মানতে পারছে না। সে স্রোতকে কল দেয়। স্রোত যেন মেহরাদের কলের অপেক্ষাই করছিল। মুচকি এসে মনে মনে পড়ল, আজকে সবকিছু উসুল তুলবো মেজর সাহেব। ফোন রিসিভ করতেই মেহরাত শান্ত গলায় বলে উঠল, কালকে আপনি আমার সাথে দেখা করবেন। স্রোত শান্ত স্বর শুনে ভয় পেয়ে যায়। সাহস চুকিয়ে বলে, আমি দেখা করতে ইচ্ছুক নই। তুলে নিয়ে আসবো। দাঁত কিরমিরে বলে মেহরাত। কোনোভাবে রাগ সংবরণ করতে পারছে না সে। স্রোত বুঝলো আরও রাগানোর জন্য বলে, আমি তো বাসায় থাকি না, কোথা থেকে তুলে নেবেন? মেডিকেল কলেজের নিউ বিল্ডিংয়ের 3rd ফ্লোরের 326 নম্বর রুম থেকে তুলে আনবো। শক্ত গলায় বলে মেহরাত। স্রোতের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। সে অবাক হতবাক। এ লোক এটাও জানে সত্যি সত্যি চলে আসবে। তখনই মেহরাত ধাজ কণ্ঠে বলে, স্রোত ভাববেন না মজা করছি, আপনি সব লিমিট ক্রস করে ফেলেছেন। সত্যি সত্যি তুলে আনবো। কাঁদো কাঁদো স্বরে বলো। আপনি এগুলো জানেন কিভাবে? মেহরাতের এত রাগের মাঝেও হাসি পেল। বাঁকা হেসে বলল, আপনাকে ছাড়া আপনার সব ডিটেলস আমার জানা শেষ। এখন শুধু আপনাকে জানা দেখা দুটোই বাকি। ছি, অ্যাড্রেস পাঠিয়ে দিয়েন, চলে আসবো। বলে স্রোত। স্রোতের কথা শুনে ফোন কেটে দেয় মেহরাত। তার রাগ লাগছে। কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি, কেউ মন ছুঁতে পারেনি। আর এই মেয়ে তাকে ভাসিয়ে দিল। সারা রাত আর ঘুম হলো না তার। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়েছে আর রাতের আকাশ দেখেছে। অন্যদিকে বিরক্ত লাগছে স্রোতের। কই ভেবেছিল বদলোকটাকে একটু টাইট দিবে, নাকি দড়ি দিয়ে ঘোরাবে। তা না, ওই বদলোকটাই তাকে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আর সে কিছুই করতে পারছে না। তবে যাই হোক, একটু রাগাতে তো পেরেছে, এতেই শান্তি। সকালে ঘুম ভাঙতে স্রোত দেখে তার মেজর সাহেব একটা রেস্টুরেন্টের ঠিকানা পাঠিয়েছে। সময়ও বলে দিয়েছে সকাল 10টা। আজ স্রোত কলেজে যায়নি। ভালো লাগছে না তার। ভাবছে দেখা হওয়ার পর কি হবে। ওই লোক কি তাকে থাপ্পড় মারবে? সে কি বলে দিবে যে সে বিয়েতে রাজি? না না, বলা যাবে না, একদম না। সেও কি কম নাকি? তারপর সময় মতো রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। পৌঁছাতেই দেখে মেহরাত অপেক্ষা করছে। চোখগুলো লাল হয়ে আছে। বোঝে যাচ্ছে রাতে ঘুমায়নি সে। স্রোতে যেন মায়া লাগলো।
আবারও ভয়ও হলো। হঠাৎ এমন ভয় কেন জেগে ধরলো তাকে, বুঝতেই পারলো না। সে গিয়ে বসতেই মেহরাত তাকে জিজ্ঞাসা করলো। মেজর মেহেরাত সাদাবকে রিজেক্ট করার কারণ কি? স্রোত বাসায় ফিরে দেখে মামা মামি বাবা বিয়ে নিয়ে আলোচনা করছে। পাশে তাদের বাড়ির পরিচারিকা সাহিলা বেগম আর মাধবীও আছে। স্রোতের উপস্থিতি টের পেয়ে ওনার এক পলক ওর দিকে তাকিয়ে আবার আলোচনায় ব্যস্ত হয়ে যান। স্রোতের মামা তাকে আলোচনায় যোগ করতে বলে সে জানায় তার এসব ভালো লাগে না আর ক্লান্ত লাগছে, তাই সে ফ্রেশ হতে রুমে চলে যায়। একদম গোসল শেষে বের হয় স্রোত। মাথার চুল মুছতে মুছতে বারান্দায় চলে যায়। হঠাৎ তার চোখ যায় পাশের ভবনের ছাদে দুটো শালিক পাখি একসাথে বসে আছে। স্রোতের কাছে ব্যাপারটা ভালো লাগে। তার মনে হলো পাখিগুলো গল্প করছে, সুখ দুঃখের গল্প, জীবনের হিসেব নিকেশ করতে ব্যস্ত তারা। হাতের টাওয়ালটা রেখে পাখিগুলোর দিকে মনোযোগী হয় সে। এই পাখিগুলোর জীবন কত সুন্দর, আকাশে ডানা মেলে উঠতে পারে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, কেউ বাধা দেয় না, দল বেঁধে চলে, একে অপরের প্রতি পারস্পরিক সহমর্মিতা দেখায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলে অ্যালটুজম। এসব ভাবতে ভাবতেই স্রোত দেখলো একটা পাখি অপরটার দেহে ঠোঁট ছোঁয়াচ্ছে। স্রোত বুঝতে পারলো না ওরা কি একে অপরকে আদর করছে নাকি ঝগড়া করছে। আবার ভাবলো ঝগড়া করলে তো দুজনই একে অপরকে ঠোকর দিত, কিন্তু এখানে তো একজনই ঠোঁট ছোঁয়াচ্ছে, আদর করছে। বুঝতেই স্রোত মনেই হেসে উঠল। নিরিবিলিতে দুজন জীবনসঙ্গী একে অপরের সাথে সময় কাটাচ্ছে। প্রেমিক পুরুষ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইস, কত মিষ্টি একটা মুহূর্ত। প্রেমিক পুরুষের কথা মাথায় আসতেই স্রোতের মস্তিষ্কে মেহরাদের চেহারা ভেসে ওঠে, বিড়বিড়ে আওড়ালো। মেহরাত প্রেমিক পুরুষ? স্রোতের অবচেতন মন মেহরাতকে প্রেমিক পুরুষ রূপে ভাবতে চাইল। গম্ভীর সত্তা করভাবে নিষেধ জারি করলো। স্রোত, বিয়ে করছিস এটাই অনেক, আর কিছু আশা করিস না। বেশি বেশি আশা করতে নেই। তোর মা কি দেখিসনি? মায়ের কথা মনে আসতেই স্রোতের মনটা খারাপ হয়ে গেছে। মায়ের কত স্বপ্ন ছিল তার বিয়ে নিয়ে। স্রোতের মনে পড়ে একবার কলেজে থাকতে সে তার মায়ের বিয়ের বেনারসি পড়েছিল। মা তাকে দেখতে হেসে কানের কাছে নজর টিকা দিয়ে বলে ওঠেন, মাশাল্লাহ, আমার নজর না লাগুক, আমার মেয়েটাকে শুধু একটা বেনারসিতেই রানীর মতো লাগছে। না জানি বিয়ের দিন কোন অপ্সরা মাটিতে নেমে আসে। আনমনে চোখের কণ থেকে জল বেরিয়ে আসে। কয়েকদিন পর তো তার বিয়ে, অথচ তার মাঝ পৃথিবীতে নেই। অন্যদিকে মেহরাত বাসায় যাওয়ার পর সোজা মায়ের রুমে গিয়ে শক্ত গলায় বলে, স্রোত রাজি হোক বা না হোক বিয়েটা ওই দিনই হবে। বনলতা বেগম তখন বিছানায় বসে স্রোতকে দেওয়ার জন্য ওনার গহনা শাড়িগুলো দেখছিলেন। দৃষ্টি উঠিয়ে শোধালেন, সত্যি রাজি না? তোকে কে বললো? মায়ের কথা শুনে মেহরাত বোকা বনে গেল। মানে? সত্য বিয়েতে রাজি, কাল দুপুরেই জানিয়েছে। মায়ের কথা শুনে মেহরাতের চক্ষু চড়ক গাছ। তবে তুমি যে কাল আমাকে জানালে স্রোত রাজি না। এবার বনলতা বেগম হেসে ফেললেন, বলেন, সত নিষেধ করেছিল বলতে, কিন্তু তোর যা দেবদাস শাল দেখলাম একদিনেই, তাই আর না বলে থাকতেই পারলাম না। বনলতা বেগম এখনো হেসেই চলেছেন। ছেলে তার এতদিন পর কাউকে মন দিয়েছে। ধ্যাত, মা বলে চলে যান মেহরাত। মেহরাদের খারাপ লাগছে। শুধু শুধুই স্রোতের সাথে রাগ দেখিয়েছে কাল। আজকে আবার স্রোতের ভয়ের কথা জানলো। অনুতপ্ত সে। তার মনে হলো স্রোতকে সরি বলা উচিত। সাথে সাথেই কল লাগালো স্রোতকে। ফোনের শব্দে স্রোতের ধ্যান ভাঙে। রুমে গিয়ে ফোন নিয়ে দেখে মেজর সাহেব নামটা স্ক্রিনে ভাসছে। সে রিসিভ করতেই মেহরাত করুণ কণ্ঠে বলে উঠল, সরি স্রোতসিনী, আমি জানতাম না আপনি মাকে নিষেধ করেছেন। আমি অনেকগুলো সরি। আপনি রাজি না শুনে আমার কোথায় যেন খুব কষ্ট হচ্ছিল, বুকটা চিনচিন ব্যথা করছিল, তাই রাগ কন্ট্রোল করতে পারিনি। আর কখনো এমন করব না। প্লিজ ফরগিভ মি স্রোতসিনী, আই প্রমিস আই উইল নেভার ডু দিস। এক নিঃশ্বাসে বলা শেষ করলো মেহরাত। স্রোত হাসলো। সে মোটেও কাল রাতে কষ্ট পায়নি। সে তো মেহরাদের কেমন অনুভূতি হয় তা জানার জন্য এমন করেছিল। সে জেনেছে, অনেক কিছু জেনেছে আর বুঝেছে।
স্রোতকে চুপ থাকতে দেখে মেহরাত করুণ কণ্ঠে আবার বলে, স্রোতস্বিনী, আমি সরি তো। কথা বলুন না স্রোতস্বিনী। এই দেখুন, আমি কানে ধরেছি, আর কখনো এমন করব না। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। বাচ্চাদের মতো অনুনয় করতে দেখে স্রোত নিঃশব্দে হাসলো। আমি মোটেও কষ্ট পাইনি, আপনি এমন করবেন না। সত্যি তো? হ্যাঁ। 3 সত্যি? স্রোত এবার জোরেই হেসে ফেল। হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি। আপনি পারেনও বটে। ওফো, আমার হাসি থামতেই চাচ্ছে না। মেহরাত এবার নিশ্চিন্ত হলো, বলল, আপনি হাসছেন স্রোতস্বিনী? আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল যখন থেকে বুঝেছি আমি ভুল করেছি, আমি আপনার দুর্বলতায় আঘাত করেছি। ভাবতেই আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আপনি জেনে বুঝে কিছু করেননি। আজকে জেনেছেন আমার দুর্বলতা কোথায়। হোপ মাথায় রাখবেন। অফকোর্স আই উইল। বুক থেকে যেন পাথর নেমে গেল স্রোতস্বিনী। স্রোত চুপ করে রইল। মেহরাত আবার বলল, আপনি খুব খারাপ স্রোতস্বিনী। কি করেছি? আমাকে ভয় দেখিয়ে মেরে ফেলছিলেন তো। কিসের ভয়? আপনাকে হারানোর। কথাটা যেন স্রোতের বুকের মধ্যিখানটায় লাগলো, তবুও বলল, পেয়েছিলেন কবে যে হারাবেন? না পেয়ে হারানোর যন্ত্রণা ভয়ঙ্কর স্রোতস্বিনী, খুব ভয়ঙ্কর। আমাকে না পেলে কি হতো? হয়তো তেমন কিছু হতো না, আবার হয়তো অনেক বেশি কিছু হয়ে যেত। কি হতো? নিজের শেষ, নিজের ধ্বংসকেই বা দেখতে চাই বলুন? আপনি শেষ হয়ে যেতেন? সম্পূর্ণভাবে। বিশ্বাস করার মতো তো না। কিন্তু আমার নিজের উপর নিজের বিশ্বাস সর্বোচ্চ। স্রোত থমকালো, কথা ঘোরাতে চাইল। কি করছেন? ভয় পেয়ে গেলেন? ভয় পাবো কেন? কথা ঘোরালেন যে। এমনি। কি করছেন? আপনাকে শুনছি। তারপর দুজনই চুপ, একে অপরের নিঃশ্বাসের ধ্বনি শুনছে। খানিকটা সময় পার হয়ে গেলেও কেউ কিছু বলছে না। মেহরাত নীরবতা ভেঙে ফেলল, দুষ্টুমি করে বলল, আপনি কি জাদুটনা জানেন স্রোতস্বিনী? হঠাৎ এমন কথায় স্রোত অবাক না হয়ে পারল না। ভুরুকুচকে জিজ্ঞাসা করল, কেন? এই যে এখন আপনার প্রশ্বাস নিঃশ্বাসের আওয়াজও আমার কাছে ভাল লাগছে, শ্রুতি মধুর লাগছে। অ্যাজ লাইক কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। স্রোত বলে উঠল। পাগল লোক। আপনার জন্যই। সাথে সাথেই কল কেটে দিল স্রোত। এই লোকটা তাকে পাগল করে দিল। মেহরাত হাসছে, কি ভয়টাই না পাইয়ে দিয়েছিল মেয়েটা। মেয়েটা চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে ঠিকই শয়তানি। পৃথিবীতে সূর্য তখন অস্তায়মান। এই সময়টায় কর্মব্যস্ত মানুষরা ঘরে ফেরে, নিরে ফেরে পাখিরাও। এই সময়টা হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যার সাথে যেন পাখিদের নিবিড় সখ্য। সন্ধ্যারাত্রি পাখিদের কানে কানে বলে দেয়, নিরে ফেরার সময় হলো। বিদায়ী সূর্যের স্বর্ণরেখার পরশ ডানায় মেখে পাখিরা ফিরে চলে নীরে। প্রকৃতিতে নেমে আসে ছায়া, সুনিবিড় প্রশান্তি। ধরণীকে এক অপূর্ব অস্পষ্ট মায়ে আচ্ছন্ন করে সন্ধ্যা নেমে আসে আকাশ বাতাস জুড়ে। সন্ধ্যা শান্তিময়ী, নীরব গম্ভীর, নিঃশব্দে সে ধরার আঁচল ভরিয়ে দেয় পরম মমতায়। কবি জীবনানন্দ দাশের ভাষায় দিনের ক্লান্তির শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে। তাই সন্ধ্যাকে মনে হয় খানিকটা বিষণ্ণ। এই বিষণ্ণতার গভীরে মানব মনও যেন বিষণ্ণ হয়ে পড়ে। তেমনি মেহরাদের মনকেও বিষণ্ণতারা ঘিরে ধরেছে। সে বুঝে উঠতে পারছে না কি করা উচিত। নামাজ শেষ হওয়ার পরপরই তার অফিস থেকে কল আসে। তার ছুটি 5 দিন কমানো হয়েছে। 5 দিনের মাথায় তাকে উপস্থিত থাকতে হবে। সে অনেক বোঝানোর চেষ্টা করলেও কিছু হয়নি। মায়ের অসুস্থতার জন্য জরুরি অবস্থায় 25 দিনের ছুটি নিয়েছিল সে। 15 দিন তো শেষ। সে ভেবেছিল বিয়ের 2 দিন পর চলে যাবে। এখন যে ছুটি 5 দিন কমে গেল। 8 দিন পর বিয়ে হওয়ার কথা। তাহলে কি বিয়ে হবে না? মেহরাত বুঝতে পারছে না কি করবে। বিয়ের তারিখ এগিয়ে দিলে ওনাদের কেমন প্রতিক্রিয়া হবে? আবার স্রোতস্বিনী, সেই বা কি ভাববে? তাহলে কি বিয়ের তারিখ পেছালে যদি স্রোতস্বিনীর মন ঘুরে যায় তখন? মেহরাদের মন খারাপ দেখতে পেয়ে বনলতা বেগম এসে কারণ জিজ্ঞাসা করলে মেহরাত তাকে সব জানায়। সব শুনে বনলতা বেগম বলেছে, চিন্তা করিস না, আমি সব ঠিক করে দিব।
রাত 12টা। স্রোতের আজকে কেন জানি ভালো লাগছিল না, পড়ায় মন বসছিল না, তাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ভোরে উঠে পড়বে। অন্যদিকে মেহরাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। ভালো লাগছে না কিছু। স্রোতকে হারানোর ভয় কাজ করছে। সে স্রোতকে চাই, খুব কাছ থেকে চাই, খুব তাড়াতাড়ি চাই। তার স্রোতকে দেখতে ইচ্ছে করছে হঠাৎ, তাই হুট করে এটা সিদ্ধান্ত নিয়ে নিল। স্রোত ঘুমাচ্ছে। ওইদিকে ফোন বেজেই চলেছে। দুবার বেজে ওঠার পর 3বারের মাথায় সে নাম না দেখেই ঘুমের মধ্যে কল রিসিভ করে রাগান্বিত স্বরে বলে, কে ভাই এত রাতে ফোন দিচ্ছেন? শরীরে কি দয়া মায়া বলে কিছু নেই? মেহরাত শুনেছে ঘুমের মধ্যে কথা বলে নাকি ছেলেদের স্বর নেশাক্ত শোনায়। এখন তো দেখছে মেয়েদের স্বরও মাদকতায় মেশানো থাকে। সে শান্ত গলায় বলল, বারান্দায় আসুন। ঘুমের মধ্যে অতি পরিচিত কণ্ঠ শুনে স্রোতের ঘুম উবে যায়। সে ফোনের স্ক্রিনে তাকিয়ে সোজা হয়ে বসে। সে ভাবছে ঘুমের ঘরে কি বলেছে, লোকটা না জানি তাকে কি ভাবছে। স্রোতকে চুপ থাকতে দেখে মেহরাত আবার বলল, বারান্দায় আসুন। স্রোত ভাবছে বারান্দায় কেন যেতে বলছে। সে আবার বাসা নিচে চলে আসেনি তো। তাড়াহুড়ো করে জামা ঠিক করে ওড়না গায়ে জড়িয়ে বারান্দায় যায় সে। গিয়ে দেখতে পায় মেহরাত তার গাড়িতে পিঠ ঠেকিয়ে কানে ফোন ধরে বারান্দার দিকে তাকিয়ে আছে। স্রোতকে দেখতে পেয়ে একটা হাসি উপহার দিয়ে অন্য হাত দিয়ে হাই বুঝালো। স্রোত শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে সে অবাক হয়েছে, তা মেহরাতকে বুঝতে দিল না। স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, এত রাত্রে আপনি এখানে? কেন আসতে পারি না আমি? কেন? আপনাকে শুনতে ইচ্ছে করছিল। ফোন দিলেই পারতেন। একটু একটু দেখতে ইচ্ছে করছিল। না না, একটু না, অনেক বেশি। স্পষ্ট জবাব মেহরাদের। দু জোড়া চোখ একে অপরের দিকে আবদ্ধ। কানে ফোন। মেহরাত বলল, আমাকে একটু সময় দেওয়া যাবে এখন প্লিজ? সরি। আপনাকে নিয়ে মাঝরাতের শহর দেখব, সঙ্গী হবেন আমার? আজকেই কেন? পরে যদি সময় না পাই। স্রোতের মনে হলো মেহরাদের মন খারাপ। সে কিছু বলল না, ভাবছে সে। মেহরাত আবার জিজ্ঞাসা করলো, নিচে আসবেন? যাবেন আমার সাথে? কি করুণ আকুতি। স্রোত কিছু না বলেই কল কেটে দিয়ে ভেতরে চলে গেল। বারান্দার দরজা লাগালো। কিছুক্ষণ পর রুমের লাইট নেভালো। মেহরাত সবই নিচ থেকে দেখছে। তার কেন জানি মনে হচ্ছে স্রোত আসবে, ফিরিয়ে দিবে না তাকে। হলো তাই। কিছুক্ষণ পর স্রোতসিনী নামক বাড়িটা থেকে স্রোত বের হলো। মেহরাদের মুখে প্রশান্তির হাসি। স্রোতের পরনে শুভ্র রঙের পোশাক, চুলগুলো কিলে ক্লিপ দিয়ে আটকানো। মায়ের মৃত্যুর পর স্রোতের জীবন বর্ণহীন হয়ে যায়, তাই তো তার বেশিরভাগ কাপড়ই বর্ণহীন সাদা। স্রোত মেহরাতের সাথে কোনো কথা না বলে সোজা গাড়িতে উঠে বসে। মেহরাত চুপচাপ দেখে যায়, হেসে নিজেও উঠে পড়ে। গাড়ি চলছে নিজ গতিতে। স্রোত বাহিরের দিকে তাকিয়ে আছে। মেহরাত একটু পরপর তাকে দেখছে। স্রোতটা বুঝলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। রাতের শহর কত সুন্দর, চারিদিকে আলো ঝলমল করছে। দিনের বেলার মতো হাজার হাজার মানুষ, যানবাহন না থাকলেও রাস্তা কিন্তু একদম নীরব নয়। যানবাহনের আনাগোনা চলছেই। সময় পার হয়েছে অনেক। একটা সময় পর স্রোত বুঝতে পারল তার শহরের বাহিরে চলে এসেছে। এখন রাস্তা নীরব নিস্তব্ধ। স্রোত এতক্ষণে মুখ খুলল, কোথায় যাচ্ছি? বিশ্বাস করে না মাই? প্রশ্নের পিঠে প্রশ্ন করা আমার পছন্দ না। প্রশ্নতেই উত্তর থাকে, শুধু বুঝে নিতে হয়। স্রোত এবার মেহরাতের দিকে তাকালো। মেহরাতের দৃষ্টির সামনে। মেহরাত ওর তাকাতে চোখ সরিয়ে নিল। মেহরাত আবার জিজ্ঞাসা করলো, বলুন না, বিশ্বাস করে না মাই? বিশ্বাস না করলে এত রাতে বেরিয়ে আসতাম না নিশ্চয়ই। ভনিতা ছাড়ে উত্তর দিল স্রোত। হ্যাঁ, সে বিশ্বাস করে মেহরাতকে। তার খুবই ইচ্ছে করছিল লোকটাকে বিশ্বাস করতে। মেহরাদের চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। হঠাৎ গাড়ি থামলো। মেহরাত নিজেই নেমে স্রোতকে নামতে বলল। গাড়ি থেকে নামতে স্রোতকে দক্ষিণা বাতাস এসে ছুঁয়ে দিল। সারা শরীর যেন কেঁপে উঠল। সামনে তাকাতে দেখলো একটা নদী আপন গতিতে বয়ে যাচ্ছে। নদীর পাশে কিছু লাইট, যার জন্য পরিবেশটা আলোয় ঝলমলে লাগছে। আর আকাশে তো স্বয়ং চাঁদ নিজের উপস্থিতির প্রমাণ দিচ্ছেনই। নদীর পানিতে চাঁদের প্রতিবিম্ব প্রতিভাত হচ্ছে।
মনে হচ্ছে ঢেউয়ের সাথে চাঁদও দুলছে। স্রোতের চোখে মুখে মুগ্ধতা। এমন একটা মুহূর্ত তার জীবনে প্রথম। এমন স্নিগ্ধ পরিবেশ স্রোত আগে দেখেনি। মেজর সাহেব ভালো, বড্ড বেশিই ভালো। সে ঘাসে হাঁটু ভেঙে বসে হাঁটুতে মুখ দিয়ে বসে আছে। সে দেখছে, খুব কাছ থেকে প্রকৃতি অনুভব করছে সে। প্রতিটা ঠান্ডা বাতাস শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। কি সুন্দর ঘ্রাণ! আচ্ছা, এটা কি প্রকৃতির ঘ্রাণ? রাত, নদী, গাছপালা সব কিছুর সংমিশ্রণে তৈরি ঘ্রাণ। এত সুন্দর! স্রোতের চোখে মুখে মুগ্ধতা, প্রশান্তি। কতদিন পর এত ভালো লাগছে। নিজেকে এই রাজ্যের রানী মনে হচ্ছে। এমন লাগছে যেন এই রাতের আকাশ, এই নদীর ঢেউ, এই শুনশান নীরব প্রকৃতি তাকে, তাদের রানীকে অভ্যর্থনা জানাচ্ছে, সাদরে বরণ করে নিচ্ছে। মেহরাত চোখ আটকে আছে স্রোতের চোখে মুখের মুগ্ধতায়। সে আপন মনে বলে উঠল, স্রোতের ধ্যান ভাঙতে সে মেহরাতের দিকে তাকায়। মেহরাত এখনো এক দৃষ্টিতে তার দিকে তাকানো। স্রোত হঠাৎ লজ্জা পেয়ে নিজের চোখ নামিয়ে ফেলে। আস্তে আস্তে বলে, থ্যাংক ইউ সো মাচ মেজর সাহেব ফর গিভিং মি such a moment. It is one of my memorable nights. Oof, no. It is the best night ever I had. Thanks a lot, Major Sahib. মেহরাত বিপরীতে একটা হাসি উপহার দেয়। দুষ্টুমি স্বরে বলে, বেস্ট নাইট। তাহলে তো আমি আপনাকে এখানে আনতাম না। স্রোত ভুল কুচকে মেহরাতের পানে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কেন? মেহরাত বাঁকা হেসে বলে, I wanted to make our first night bed of roses memorable and thought that would be the best night we'd had. But holo na, feeling sad for me. শেষের লাইনটা নাক টেনে কাদো কাদো স্বরে বলল মেহরাত। মেহরাতের কথার মানে বুঝতে পেরে স্রোতের কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে। মন চাচ্ছে মাটি ফাঁক হয়ে যাক, সে ঢুকে পড়ুক। আলোর অল্প তীব্রতায় মেহরাত বুঝতে পারল স্রোত লজ্জা পেয়েছে। সে জোরে হেসে ফেল। তার হাসির শব্দ শুনতেই স্রোত রাগে চোখে তাকালো। সে আবার বলে, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। বুকের বাঁ পাশটাই নিজের হাত রেখে নাটকীয়ভাবে মেহরাত বলে, ওই রাগী চোখে তাকাবেন না, ওইগুলোই আমার সর্বনাশ করেছে। শেষ, আমি শেষ। মেহরাতের কাণ্ডে স্রোত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে হেসে ফেল। মেহরাত এবার বলল, আমি আপনার কোলে মাথা রেখে শুতে পারি কি স্রোতসিনী? স্রোত অবাক হয়ে তাকালে মেহরাত বলে, প্লিজ একটু, এমন রাত যদি আর না পাই। শেষ কথাটাই অসহায়ত্ব ফুটে উঠেছে। স্রোত কিছু না বলে সোজা হয়ে বসে পা এমনভাবে রাখলো যেন মেহরাত মাথা রাখতে পারে। মেহরাতের মুখে প্রশান্তির হাসি। স্রোতের কোল পেতে দিতে দেরি, মেহরাতের শুতে দেরি নেই। সে চোখ বন্ধ করে রেখেছে। অসম্ভব ভালো লাগা কাজ করছে তার। স্রোতের কেমন জানি সব স্বপ্ন স্বপ্ন লাগছে। মেহরাতের অনুরোধগুলো সে ফেলতে পারছে না কেন? তবে তার মন্দ লাগছে না এই মুহূর্তটা। মেহরাত চোখ বন্ধ করে স্রোতের কাছে আবদার করেই বসলো। স্রোতসিনী, একটা গান ধরুন না প্লিজ। আমি গান গাই না। কাট কাট গলায় বলল স্রোত। কেন? বান্ধবী তো বললো আপনি ভালো গান করেন। মায়ের শখ ছিল, তাই শিখেছিলাম। মা মারা যাওয়ার পর বাদ দিয়ে দিয়েছি। যে পৃথিবীতে নেই তার শখ কেন জীবিত রাখবো? এটা ভুল বললেন আপনি। উনি নেই বলেই তো ওনার শখগুলোর মাধ্যমে ওনার উপস্থিতি জানান দিবেন। স্রোত হয়তো কথাটা বুঝলো তাই চুপ করে রইল। মেহরাত আবার বলল, গান ধরুন একটা, আর আজকে এই সুন্দর মুহূর্তে শাশুড়ি আম্মুর শখের জানান দিন। আপনার মন খারাপ কেন? স্রোতের সোজা সাপটা প্রশ্ন। মেহরাত যেন এই প্রশ্ন আশা করেনি। সে লুকোতে চাইল, বলল, কই না তো। এখনই মিথ্যে বলা শুরু করেছেন। আমাকে হিউম্যান সাইকোলজি বোঝাতে আসবেন না। আমি শুরু থেকেই খেয়াল করেছি আপনার মন খারাপ। আপনাকে হারানোর ভয়ে। বুক ভরা নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল মেহরাত। মানে? আমার ছুটি 5 দিন কমানো হয়েছে, সেটা আজ সন্ধ্যায় জানতে পেরেছি। বিয়ে 8 দিন পর ঠিক হয়েছে, আর আমি আছি মাত্র 5 দিন। আপনাকে পেয়েও যেন হারিয়ে ফেললাম। এখানে হারানোর প্রশ্ন আসছে কোথা থেকে?
আমি আবার কবে ছুটি পাই তার ঠিক নেই। এত জরুরি তলব, অবশ্যই কোনো দরকারে। আপনি যদি ততদিনে আমার ডিসিশন চেঞ্জ করে ফেলেন। স্রোত হাসতে হাসতে বলল, এর জন্য আপনার মন খারাপ? আপনি হাসছেন স্রোতস্বিনী? করুণ স্বরে বলে মেহরাত। 8 দিন পরের বিয়ে 3 দিন পরে হবে, তাহলেই তো হয়। ভনিতা ছাড়াই বলল স্রোত। আপনি কথা বলছেন? চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞাসা করলো মেহরাত। 8 দিন পরে বিয়ে করলেও আমাকে করতে হবে, 3 দিন পরে বিয়ে করলেও আমিই করব। চিল। স্রোতের কথা শুনে মেহরাত খুশি হয়ে কোল থেকে উঠে স্রোতকে জড়িয়ে ধরে। স্রোত যেন পলক ফেলতে ভুলে গেল, শ্বাস নিতেও পারছে না। কি হলো ব্যাপারটা, কি করছে বুঝে আসতেই মেহরাত স্রোতকে ছেড়ে দিল। স্রোতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বোকা হাসি হেসে মাথার চুল ঠিক করতে করতে বলে। সরি, খুশিতে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, সরি। মেহরাতের বোকা বোকা হাসি দেখে স্রোত নিজের অদ্ভুত অনুভূতির কথা ভুলে হেসে ফেলল। মেহরাত আবার স্রোতের কোলে শুয়ে পড়ল, এমন ভাবে যেন এইমাত্র কিছুই হয়নি। আবার বলল, একটা গান গেয়ে মুহূর্তটাকে সুন্দর করে দিন না স্রোতস্বিনী। স্রোত সামনের দিকে তাকিয়ে গেয়ে উঠল। হয়ে যাক, যেন রূপকথাদের ডাকছে অসময়। বুকে নিক কেন স্বপ্নগুলোর, বুঝে নিক কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। তখন মেহরাতের দৃষ্টি স্রোতের দিকে। মেহরাত তাল মেলাতেই স্রোত মেহরাতের দিকে তাকায়। সে তুমি এত অল্প কথাই বুঝিয়েছ আমায়, সে তুমি জেলে অন্য আলো জ্বালিয়েছ আমায়। দৃষ্টিতে দৃষ্টি আবদ্ধ, কারোর মুখে কোনো কথা নেই। এই নদীর পার যেন অদ্ভুত, অসম্ভব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলো। একটা সময় পর স্রোত নীরবতা ভাঙল। মেজর সাহেব ভোর হয়ে এসছে, চলুন বাড়ি যাই। একটু অপেক্ষা করুন, আর একটা সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে যান। কি? একটু পরেই দেখতে পাবেন। স্রোত তাকালো, আসলেই সুন্দর, অসম্ভব সুন্দর। ভোরবেলা একটা দিনের সূচনা ঘোষণা করে সূর্য উদয়ের মাধ্যমে। সূর্যোদয় এক নৈসর্গিক সৌন্দর্য। নদীর পাড়ে সিঁদুর রাঙা সূর্যের উদয়। মনে হয় ওই তো, ওই দূরের পানির মধ্যে থেকে সূর্যটা উপরে উঠছে আর চারিপাশে আগুন ধরিয়ে দিয়েছে। এ যেন এক স্বর্গীয় দৃশ্য। স্রোত সমুদ্রের তীর থেকে সূর্যাস্ত দেখলেও কখনো এমন সূর্যোদয় দেখা হয়নি। আজ দিনটা ভালো, সব ক্রেডিট মেজর সাহেবের। স্রোতের মুগ্ধতায় ঘেরা চেহারাটা যেন মেহরাদের শান্তির চাবিকাঠি। স্রোতের দৃষ্টি সামনে, তার দৃষ্টি স্রোতে নিবদ্ধ। একসময় মেহরাদ হেসে বলে উঠল, বলো নদী, কার স্রোত বেশি সুন্দর, তোমার নাকি আমার? সকাল হয়ে গেছে, শহরের রাস্তা দিয়ে গাড়ি চলছে। উদ্দেশ্য স্রোতের বাড়ি। মেহরাদ এক ধ্যানে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে দু একটা কথা বলছে। স্রোত হু হাতে জবাব দিয়ে যাচ্ছে। গাড়িতে আবার নীরবতা, কথা যেন ফুরিয়ে গেছে। স্রোত একটু পরপর লুকিয়ে লুকিয়ে মেহরাতকে দেখছে। মেহরাত তা খেয়াল করেছে। সে সামনের দিকে তাকিয়েই দুষ্টামি করে পড়ল, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে আপনার কষ্ট হচ্ছে স্রোতস্বিনী? সোজা হয়ে বসে দেখুন, আমি পুরোটাই আপনার। স্রোত বোকাপুনি গেল, লজ্জাও পেল অনেক, কিন্তু সেসব পাত্তা না দিয়ে এক অদ্ভুত কাজ করে বসলো। সিট বেল্টটা খুলে গাড়ির সিটে হাঁটু ভর দিয়ে মেহরাদের মাথার দিকে এগিয়ে গেল। মনে হচ্ছে কিছু যেন খুঁজছে। মেহরাদ বুঝে উঠতে পারলো না স্রোতের কাজকর্ম। জিজ্ঞাসা করলো, কি করছেন? দেখছি। কি দেখছেন? দেখছি আপনার কানের ওপরে চোখ লাগানো আছে নাকি আপনি ক্যামেরা লাগিয়েছেন। স্রোতের কথা প্রথমে বুঝতে না পারলো, যখন সে বুঝতে পারলো তখন সে শব্দ করে হেসে ফেলে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ভেবে গাড়ি হঠাৎ ব্রেক কষল। ব্রেক কষতেই স্রোত সামনে হুমড়ি খেয়ে পড়তে নিতেই মেহরাদ তাকে দু হাতে ধরে বুকে জড়িয়ে ফেলল। মেহরাদের হাসি থামছে না, আর এদিকে স্রোতের অবস্থা খারাপ। তার মাথা মেহরাদের বুকে, সে মেহরাদের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। মেহরাদের পারফিউমটার মাতাল করা গন্ধ স্রোত যেন তলিয়ে যাচ্ছে। স্রোত নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। ছাড়ুন। সে ছাড়ুন বলে এক ধাক্কা দিয়ে মেহরাতকে সরিয়ে পাশের সিটে গিয়ে বসে পড়ল। কথা ঘোরাতে পড়ল, তাড়াতাড়ি বাসায় চলুন, আমার ক্লাস আছে 7টায়। ইস, কি সুন্দর মুহূর্তটা বুঝে ওঠার আগে নষ্ট করে দিলেন। নাটকীয়ভাবে কাঁদো কাঁদো স্বরে বলল মেহরাত। অসভ্য লোক। আপনার কাছেই তো। পুরো পৃথিবী জানুক আমি সভ্য গম্ভীর, শুধু আপনি
জানুন আমি কতটা অসভ্য, পাগল, মাতাল। স্রোত নীরব রইল। বাসার সামনে গাড়ি এসে থেমেছে। স্রোত নামার আগেই বলল, ধন্যবাদ মেজর সাহেব, আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে বিশ্বাস করে সুযোগ দেওয়ার জন্য। সন্ধ্যায় স্রোত মেডিকেল থেকে ফিরতেই মাধবী তাকে জানায় শুক্রবারে বাদজোহর ওদের বিয়ে। মাধবী ভেবেছিল স্রোত তাকে বিয়ের তারিখ এগিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করবে, কিন্তু মাধবীর ভাবনা ভেঙে চুড়ে তছনছ করে দিয়ে বিমূঢ় স্বরে ও বলে স্রোত ফ্রেশ হতে চলে যায়। মাধবী তো জানে না তার বোনই বিয়ে ডেট এগোনোর কথা বলেছে। দু বাড়িতেই মহাব্যস্ততা শুরু হয়ে গেছে। যতই ঘরোয়া বিয়ে হোক, তবুও বিয়ে বলে কথা, কত আয়োজন। বনলতা বেগমের হাত এখন অনেকটাই ভালো, তবে ভারী জিনিস ওঠানো বারণ। ডক্টরের মতে ওনার সুস্থ হওয়ার প্রবণতা বেশি ছিল বলেই সময়ের আগে ঠিক হয়ে গেছে। মেহরাতদের বাড়িতে ওর চাচি আম্মা জাহানারা বেগম আর ওনার ছেলে রাহেন ওই দিন বিকালে চলে এসেছে। নলক সাহেবের পরিবারের সবাই এসেছে পরের দিন সকালে। স্রোতদের বাড়িতে স্রোতের মামা মামি আর দূর সম্পর্কের এক ফুপি আছেন। আজ বুধবার, শুক্রবারেই বিয়ে। বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো মহা উৎসব লেগে গেছে। সবার কেনাকাটা শেষ, শুধু স্রোতেরটা বাকি। স্রোত দিনের বেলায় ব্যস্ত থাকে বলে সে যেতে পারেনি। সে জানিয়ে দিয়েছিল তার কোনো পছন্দ নেই, বাড়ির সবাই যা পছন্দ করবে তাই। কথা অনুযায়ী স্রোতের পরিবার কেনাকাটা করলেও বনলতা বেগম করেনি। তিনি স্রোতকে নিয়ে রাতে শপিং মলে যাবেন, করলেনও তাই। সন্ধ্যার পরে মেহরাত বনলতা বেগম স্রোতদের বাড়ি থেকে মাধবী আর স্রোতকে নিয়ে যান। আউটলেটে যাওয়ার পর অনেকক্ষণ পছন্দ অপছন্দের শেষে 3টে শাড়ি পছন্দ হয় ওনাদের। একটা রং সাদা, আরেকটা রং লাল টুকটুকে, আরেকটা লালচে খয়েরি। স্রোত বলে দিয়েছে বনলতা বেগমের যেটা পছন্দ সেটাই। তখন মেহরাত টুকটুকে লাল শাড়িটা নিয়ে বলল, মা এটা নাও, ওনাকে ভালো লাগবে। শেষে এটাই নেওয়া হয়। আর যা যা লাগে সব কিছু নিয়ে আউটলেট থেকে বেরিয়ে যায় সবাই। এখন গয়নার দোকানে যাওয়ার পালা। পূর্ণ অনেক গহনা থাকলেও নতুন বউকে নতুন গহনা তো দিতেই হবে। তখন মেহরাত বলে, তোমরা যাও, আমি একটা কাজ সেরে আসছি। কেনাকাটা শেষে রাতের খাবার সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত 11:30 বেজে যায়। ফ্রেশ হয়ে শুতেই মেহরাতের ফোন। স্রোত প্রথমেই রিসিভ করলো না। তার কেন জানি ভাল লাগে মেহরাতকে অপেক্ষা করাতে। 3টা কল শেষ হওয়ার পর 4বারের মাথায় সে রিসিভ করে সালাম দেয়। কি করছেন? ঘুমোচ্ছি, আপনি কি করছেন? কল্পনায় একসি ভাবছি, শুনছি আর যাচ্ছি। কাকে? আপনাকে। কেন এত চান আমায়? কে বলল আপনাকে চাই? তাহলে আমি নিজের সর্বনাশ চাই না। আমাকে আটকেছেন? কবে? আপনি কবে আটকাবেন? যদি না আটকাই? জোর করে বেঁধে নিজের সাথে আটকাবো। বিয়ে না করে যদি পালিয়ে যাই? পৃথিবী তছনছ করে দিব, গুড়িয়ে দিব সব। শক্ত গলায় জবাব দেয় মেহরাত। ভালোবাসেন? তোমাকে কাছে পেতে চাওয়া যদি তোমাকে ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের করে পাওয়ার ইচ্ছে যদি তোমাকে ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের নামে দলিল করে নেওয়ার ইচ্ছে যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের পাশে নিজের অর্ধাঙ্গিনী রূপে দেখার প্রবল ইচ্ছে যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। স্রোতস্বিনী। স্রোত যেন এই উত্তর আশা করেনি। মাদকতা মেশানো এই নেশাক্ত কণ্ঠ শুনে ওর বুকটা ধক করে ওঠে। ওর বাম হাতটা নিজেই বুকে চলে যায়। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওই পাশের মানুষটা যেন ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। নিজেই হেসে আবার সম্বোধন করলো, স্রোতস্বিনী। স্রোত খট করে কলটা কেটে দিল। আর সহ্য হচ্ছে না। সে বুঝতে পারছে না এই বয়সে এমন কিশোরী বয়সের অনুভূতির মানে কি। তবে কি তার জীবনে প্রেম এসে ধরা দিল? সে কি মেহরাতের প্রেমে পড়ে গেল? মেহরাত আকাশের দিকে তাকিয়ে হাসছে। সে হয়তো ফোনের ওপাশে স্রোতের চেহারাটা কল্পনা করেছে। মনে মনে আওড়ালো, আপনি চান বা না চান, আপনি আমার প্রেমে পড়ে গেছেন স্রোতস্বিনী। আমারতে আটকে গেছেন। আপনাকে আমার নামে লিখে দিব স্রোতস্বিনী। অপেক্ষা একদিনের। স্রোতদের পরিবারে স্রোত মাধবী দুজনেই মেয়ে, আর কেউই নেই। তাই স্রোতের বিয়ে সাদামাটা ভাবে হবে, এটা স্রোতের বাবা মামা কেউই চান না। কিন্তু সময় কম। আবার মাধবী বায়না ধরেছে বিয়ে ঘরোয়াভাবে হোক, হলুদে একটু আনন্দ করতে।
তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হলুদের অনুষ্ঠান একটু জমজমাট হবে। হলুদের আসর বসে ওদের বাড়ির ছাদে। স্রোতের বিয়ে উপলক্ষে স্রোতের কয়েকজন বান্ধবী রিমা, নুরি, সোহনা চলে এসেছে। স্রোতের কোনো ঘনিষ্ঠ বান্ধবী না থাকলেও এদের সাথেই ওর চলাফেরা। মা মারা যাওয়ার পর সে তো জীবন থেকে সব রং মুছে ফেলেছিল, এখন মেহরাত আবার সেই রং ফিরিয়ে আনছে। তাছাড়া বান্ধবীর ফ্রেন্ড সার্কেলের সবাই নাহিদা, তিথি, তানজিলা, তামান্না, মহিমা চলে এসেছে। এদের এই গ্রুপটা অনেক মজার, যেখানে যাই সেখানে মাতিয়ে রাখার তাদের কাজ। তার সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই মিলে নাচবে, তাই তারা সকাল থেকে রিহার্সেল করছিল। তাদের দেখা দেখি স্রোতের বান্ধবীরাও জানায় তারাও নাচবে। স্রোত যেন নীরব দর্শক, সেসব দেখে যাচ্ছে। কেউ একজন বলেছিল না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। স্রোতের এখন ঠিক তেমনটাই লাগছে। তার মন চাচ্ছে ওই লোকটাকে একটা অ্যাওয়ার্ড দিতে। ওইদিকে সিরাজ সাহেব বনলতা বেগমকে জানিয়ে দিয়েছেন হলুদের অনুষ্ঠানের কথা, আর এটাও বলেছেন বাড়ির বড়রা না আসলেও ছোটরা সবাই যাতে আসে। বনলতা বেগম জানিয়েছেন ছোটরা যাবে। সন্ধ্যাবেলা বাড়িতে হুলস্থুল কাণ্ড, বিয়ে বাড়ি বলে কথা। সিরাজ সাহেব এই ভবনের সবাইকে নিমন্ত্রণ করেছেন। তার স্ত্রী মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আগে যত যাই করুক না কেন, এখন তিনি পরিবর্তন হয়ে গেছেন। তারও ইচ্ছে ছিল ধুমধাম করে মেয়ের বিয়ে দিবেন, কিন্তু হুট করে সব হয়ে গেল, হাতে সময় নেই। তাই অল্প সময়ে যতটুকু করা সম্ভব সব করবেন তিনি। তাছাড়া স্রোতের মামাও নিঃসন্তান, স্রোত বান্ধবী ওনার সব। ওনারও ইচ্ছে যতটুকু করা সম্ভব সব করার। ছাদে স্টেজ করা হয়েছে, পুরোটা ছাদ মরিচ বাতি আর ফুলে সাজানো হয়েছে। মেয়েরা সবাই সাজতে ব্যস্ত। স্রোত সাজতে না চাইলে বান্ধবী তাকে ধমকে জোর করে সাজায়। ধমকে বলে ওঠে, তোর বিয়ে কি প্রতিদিন হবে? এত ঘ্যান ঘ্যান করছিস কেন? কত প্ল্যানিং ছিল তোর এই বিয়ে নিয়ে, তার কিছুই হয়নি। এমনিতেই মেজাজ খারাপ, তুই আরো খারাপ করিসনি। বোনের কথা শুনে স্রোত আর বাধা দেয়নি, করুক যা ইচ্ছে, দুটো দিনই তো। স্রোতকে হলুদ আর কলা পাতা রঙের শাড়ি পরানো হয়েছে। হলুদ গোলাপের গহনা দিয়ে তাকে সাজানো হয়েছে। হলুদ গোলাপ স্রোতের অনেক পছন্দের। সব মেয়েরা হলুদ রঙের শাড়ি পরেছে। একে একে সব মেহমানরা, পরিবারের সবাই ছাদে চলে গিয়েছে। অপেক্ষা নতুন কনের। মেয়েদের সবার সাজগোজ শেষ হলে তারা ছাদে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। বান্ধবী তো বোন দেখে নাটকীয় স্বরে বলতে শুরু করে, হাই আপু, তোকে দেখে তো আমি ফিদা। এত সুন্দর কেন তুই? মাশাল্লাহ মাশাল্লাহ। আমি যদি ছেলে হইতাম তাহলে তোর বোন না হতাম, শিওর মেহরাত ভাইকে কিডন্যাপ করে তোকে নিয়ে পালিয়ে যেতাম। বান্ধবীর কথা হাসির রোল পড়ে যায়। স্রোত বোনকে জড়িয়ে ধরে। যতই হাসি খুশি থাকুক না কেন, বান্ধবী চেয়ে বোনের জন্য কষ্ট হচ্ছে, তা তো স্রোত বুঝতেই পারছে। সবাই স্রোতকে ছাদে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। তারপর যত নিয়মকানুন আছে সব শেষ করা হয়। মায়ের পরিবর্তে স্রোতের মামি সব করেন। ওনার কোনো সন্তান নেই বলে স্রোত বান্ধবী ওনার কাছে ওনারাই সন্তান। স্রোত যখন পৃথিবীতে আসে তখন ওর মায়ের কিছু জটিলতার জন্য প্রায় 1 মাস স্রোত তার মামির কাছে ছিল। এই দুধের শিশু, সব কাজ সব দায়িত্ব তখন ওনার ছিল, যার জন্য স্রোতের প্রতি তার ভালোবাসা একটু বেশি। বিয়ে বাড়িতে স্রোতের মায়ের দায়িত্ব উনি পালন করছেন। নিয়মকানুন শেষে উনি স্রোতের মাথায় হাত বুলিয়ে বলেন, সুখী হ মা, নতুন জীবনে পায়ে রাখছিস, নতুন সংসার, নতুন দায়িত্ব সব ঠিকঠাক করে সামলে নিস। বলতে বলতে ওনার চোখ দিয়ে পানি চলে আসে। স্রোত ওনাকে জড়িয়ে ধরে। সব নিয়মকানুন শেষ, এখন আনন্দ করার পালা। প্রথমেই স্রোতের বান্ধবীরা নাচবে বলে ঠিক হয়। তারপর বান্ধবীর দল। সাউন্ড বক্সে গান চালু হলে তারও তাল মিলিয়ে নাচতে শুরু করে। কন্যা যে বধূ সাজাইছে রে, আস্তারে ফ্যান্টাস্টিক লাগতাছে রে। নাচ শেষে সবাই যখন হাততালিতে ব্যস্ত, তখন হঠাৎ আরেকটা গান বেজে ওঠে। সবাই অবাক হয়ে যায়, কারণ তাদের স্ক্রিপ্টে এই গান ছিল না। বান্ধবী তখন স্রোতের পাশে বসা, হঠাৎ দেখে গানের তালে তালে ছাদের দরজা দিয়ে কিছু মানুষ এসে প্রবেশ করছে। সামনে মেহরাত, দুই পাশে রিহানা, নয়না, আর তাদের পেছনে রায়হান, আরিফ, নবীন। মেহরাতের পরনে কলাপাতা রঙের পাঞ্জাবি,
বাকিদের হলুদ রঙের। সবাই তাদের দেখে ও বলে চিৎকার করে ওঠে। স্টেজের সামনে এসে তারা গানের তালে তালে নাচতে শুরু করে। স্রোত অবাক হয়ে তাকিয়ে আছে। ওই বাড়ি থেকে মানুষ আসবে এটা স্রোতের অজানা ছিল। মেহরাত নাচ করছে, তার মুখে হাসি, চোখ স্রোতের চোখে আবদ্ধ।